আজ আমরা আলিপুর জেল মিউজিয়ামে। একদিন কলকাতা ট্যুর হিসেবে আলিপুর জেল আপনি দেখতেই পারেন। আলিপুর জেল মিউজিয়ামের প্রতিটি কোণায় লুকিয়ে আছে স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী লড়াইয়ের এক জীবন্ত ইতিহাস। ফ্র্যাঙ্কলি রাজুর এই পর্বে আপনাদের স্বাগত। মিউজিয়ামে ঢোকার পর বাম দিকেই পাবেন টিকিট কাউন্টার। আপনি টিকিট কিনতে পারেন অনলাইন বা অফলাইন, দুটো ব্যবস্থাই আছে। জনপ্রতি ভারতীয়দের জন্য টিকিট মূল্য মাত্র 30 টাকা। আর সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাইলে টিকিট মূল্য 100 টাকা। ছবি তুলবেন না, আসুন এই অনুষ্ঠানের শুভারম্ভ হোক। টিকিট নিয়ে বেরিয়ে এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সংযোগ কিউআর কোড গাইড। আপনার স্মার্টফোনের ডাটাটি অন করুন, এবার কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করুন অথবা গুগল লেন্স ব্যবহার করতে পারেন। করুন। আলিপুর জেল থেকে ইতিহাসের প্রতিধ্বনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর জেল একটি উল্লেখযোগ্য স্থান। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী থাকাকালীন এটি একটি কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ঋষি অরবিন্দ ঘোষ, বীরেন্দ্র কুমার ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীণা দাস প্রমুখকে আলিপুর জেলে বন্দী রাখা হয়েছিল। এখানেই কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচরণ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, কপিমোহন সাহা মাতৃভূমির ঋণ শোধ করার জন্য অবলীলায় ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যে ঘটনা উল্কাপিণ্ডের মতো জ্বলে ওঠে সেটি হল মানিকতলার বোমা তৈরির কারখানা আবিষ্কার। এই ঘটনাটি আলিপুর বোমা মামলা নামেও খ্যাত। বোমা বিচারের মামলায় অভিযুক্ত সব বিপ্লবীদের এখানে রাখা হয়েছিল। সেই দেশপ্রেমিক বিপ্লবীদের রক্তমজ্জায় সিক্ত এই স্থানটি এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। প্রথমেই বলে রাখি, মিউজিয়ামের মধ্যে বাইরের খাবার নিয়ে ঢোকা নিষেধ। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ মিউজিয়ামের গাইড ম্যাপ। একটু ভালো করে দেখে নিন, দেখে এবার এগিয়ে চলুন। প্রথমেই আমরা যাব ফাঁসির মঞ্চে। মোটামুটি এই মিউজিয়াম ঘুরে দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এবার আমি নয়, আপনাদের গাইড করবে কিউআর কোড। The gallows. Opposite the Netaji cell is a small single-storied building with 4 small rooms meant for the prisoners going to the gallows. Prisoners sentenced to death were brought to this cell the night before. The gallows are right in front of these cells, fixed on a raised platform. A small room next to the gallows was the doctor's chamber, where the dead bodies were certified for cremation and other last rites after they were hanged. There used to be a canal running through the jail complex in the olden days. Unclaimed bodies from the gallows were thrown into the canal and they floated into the Tully's Nala before being washed away into the river Hooghly. ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয় তাদের মধ্যে অনন্তহরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতেন। আলিপুর জেলের ফাঁসি কাঠ। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো আর মঞ্চটি নির্মিত হয়েছে
পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। ফাঁসিকাঠ ও ব্রিটিশরা। ফাঁসিকাঠ বোঝাতে ফরাসি শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেনশিয়া শব্দ থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার। এলাকার মানুষদের দমন করার জন্য ঔপনিবেশিক শাসকদের মুখ্য হাতিয়ারগুলো ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তিদান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ড দেওয়া। ফাঁসিকাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের ওপরে ব্রিটিশের রায়কক্ষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ডাক্তার রায় বিশ্বাস করতেন, স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করা হয় এবং ডাক্তার রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। জেলবন্দী থাকার সময় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা বা অলডারম্যান ছিলেন এবং পরবর্তীকালে মহানাগরিক পদে উন্নীত হন। জাগ্রত চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করে। এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। শস্ত্র হোক, শস্ত্র হোক, শস্ত্র হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933। এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। 1929 সালের 10 এপ্রিল থেকে 1930 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিতযশা আইনজীবী এবং কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1922 সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তাঁর প্রধান উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। 1909 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোর জন্য ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেখে এবার এগিয়ে চলুন। নেহরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকবার জন্য অপ্রতুল। আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির ভ্রমণ গাইড আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভেতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় 3য় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। 2য় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল। উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো। ইউরোপিয়ান বন্দীদের
স্থান হতো অন্য ওয়ার্ডে। আরও তথ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর একটা কথা কি বলুন তো, 15ই আগস্ট একদিনে আসেনি, তার অনেক স্মৃতি আছে এইখানে। কারার ওই লৌহ কপাট। সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকরা তাদের শাসন যন্ত্রকে শক্তিশালী করবার জন্য 1857 সালের সিপাহী বিদ্রোহের পর থেকেই দেশ জুড়ে কারাগার বা জেলখানা বানাতে শুরু করে। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর থেকেই কারাগারগুলো বাংলার মানুষের ক্রমান্বয়ে বেড়ে চলা স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করবার জন্য ব্যবহৃত হতে থাকে। কারাগারের মধ্যে বসানো হয় ফাঁসির মঞ্চ। 1908 সালের 11ই অগস্ট কারাগারের মধ্যে প্রথম ফাঁসি হয় তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর। 1910 সালের মধ্যেই কলকাতার প্রেসিডেন্সি জেলে আরও 4 জন বিপ্লবীর ফাঁসি হয়। বাংলার বিভিন্ন জেলা থেকে গুপ্ত বিপ্লবী আন্দোলনের সংগঠকদের গ্রেপ্তার করা হতে থাকে। অনেকে নির্বাসিত হন কুখ্যাত আন্দামান সেলুলার জেলে। 1921 সালের অসহযোগ আন্দোলনের সময় থেকে ব্যাপক সংখ্যক সত্যাগ্রহী সহ দেশনেতারাও বন্দী হতে থাকেন। এরপর সাইমন কমিশন বয়কট, লবণ আইন অমান্য ও আইন অমান্য আন্দোলনে হাজার হাজার মানুষ বন্দী হন। বিদ্রোহী কবি নজরুলের আগুন ঝরানো গান সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে তোলে। 1935 সালের মধ্যে বাংলার আরও 25 জন বিপ্লবীর ফাঁসি হয়। বাংলা পরিণত হয় স্বাধীনতা সংগ্রামের পীঠস্থানে। এরপর এলো 1942-এর অগস্ট আন্দোলন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই। সেই উত্তাল দিনগুলোতে ব্রিটিশ শাসকদের ভয়াল অত্যাচারের কেন্দ্র এই কারাগারের ভিতরে ও বাইরে বাংলার বীর সন্তানদের সংগ্রামের অবিস্মরণীয় ইতিহাস তুলে ধরতেই আমাদের এই সশ্রদ্ধ প্রয়াস। না, আজকের পর্বে সব দেখালাম না, দেখানো ঠিকও না, তাহলে এখানে আসবার যে একটা উৎসাহ সেটা কমে যাবে। তাই আজকের পর্বটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকো, পাশে থাকো।